আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। আজ জুলাই 10 তারিখ, সামনের মাসে 8 তারিখে সিকিউরিটি অ্যাডমিশন টেস্ট। তার মানে অ্যাডমিশন টেস্ট সিকারদের সামনে কিন্তু আর একটা মাসও সময় বাকি নাই। এই এক মাসের মধ্যে আমার যেটা মনে হয় অলরেডি তোমাদের প্রিপারেশনটা কিন্তু কমপ্লিট করে রিভিশন প্ল্যানে যাওয়া উচিত ছিল। বাট অনেক ক্ষেত্রে এটা আমি দেখতে পাচ্ছি অনেক স্টুডেন্টের ভিতর কিন্তু এটা এখনো হয়নি, মানে অনেকেই এখনো প্রিপারেশনটা কমপ্লিট করতে পারেনি। এর কারণ হিসেবে আমি যেটা মনে করি সেটা হচ্ছে ম্যাক্সিমাম স্টুডেন্ট যারা সিকিউরিটি অ্যাডমিশন টেস্টে বসতে যাচ্ছে তাদের ভিতরে ম্যাক্সিমাম স্টুডেন্ট হচ্ছে আমার দেখা যাচ্ছে বোর্ড ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করেছিল কিন্তু তারা সেখানে কোনো কোনো কারণে চান্স পায়নি, বা ঢাকা ভার্সিটিতেও সেম একই অবস্থা। এমন অনেক ভালো ভালো স্টুডেন্ট আছে যারা কিনা ঢাকা ভার্সিটি বা বুয়েটের মতো জায়গায় ছোট্ট একটু ভুলের কারণে কিন্তু ভাই চান্সটা পায়নি। তো এই ভুলগুলো যেন তোমাদের সিকিউরিটি অ্যাডমিশনে না হয় তার জন্য আজকে মূলত ভিডিওটা তৈরি করা। আজকে যে কোশ্চেনগুলো আমি এখানে লিস্ট করেছি এই কোশ্চেনগুলো মূলত আমার এর আগের যে ভিডিওটা ছিল সিকিউরিটি অ্যাডমিশন 21 হ্যাকস নিয়ে, এই ভিডিওটাতে কমেন্টে স্টুডেন্টরা বা আমার ছোট ভাইরা যে কোশ্চেনগুলো করছিল এই কোশ্চেনগুলো আমি এখানে আজকে প্লেস করার ট্রাই করেছি। আর ম্যাক্সিমাম কোশ্চেনটা এখানে আসছে আমার ইনবক্স থেকে, অর্থাৎ এমন অনেক ছোট ভাই বোন আছে যারা কিনা এই কয়দিনে এই ভিডিওটা রিলিজ করার পরে আমার ইনবক্সে অনেক মেসেজ দিয়েছে যে হ্যাঁ এই সমস্যা ওই সমস্যা। তো এতগুলো সমস্যার মধ্যে থেকে আসলে এই কয়টা প্রবলেম আমি মনে হয়েছে আমার এগুলো কমন প্রবলেম সবার মধ্যেই। এই প্রবলেমগুলো নিয়ে আজকে আমি একটা ভিডিও মেক করার চেষ্টা করছি। আগেই বলে রাখি ভিডিওটা হয়তো একটু লং হতে পারে, বাট লং হলেও তুমি ট্রাই করবা একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখার। তার কারণ এই ভিডিওটা দেখলে আমার মনে হয় তোমার মিস্টেক্স যেগুলো হওয়ার মতো অবস্থা ছিল এই মিস্টেক্স গুলো আর মনে হয় হবে না, আমার যেটা মনে হচ্ছে আর কি। তো ভিডিওটা একটু ধৈর্য ধরে পুরোপুরি দেখার ট্রাই করো। আমি প্রথমে আজকে যে কোশ্চেনটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ভাই কোন বই পড়বো এবং কিভাবে পড়বো। এর আগে আমি যে ভিডিওটা মেক করছিলাম সিক্রেট 21 হ্যাকস নিয়ে, এই ভিডিওতে কিন্তু আমি পুরোপুরি ভাবে বইয়ের বিষয়টা ক্লিয়ার করে দিয়েছিলাম যে কোন বই তুমি পড়বা কিভাবে পড়বা। তারপরেও আবার একটু বলি, দেখো তোমাদের ভিতর ম্যাক্সিমাম স্টুডেন্ট হচ্ছে এরকম যারা কিনা বুয়েট বা ঢাকা ভার্সিটিতে অল্প কিছুর জন্য চান্স পাওনি, ঠিক আছে। তো তোমাদের মনে এখন একটা কোশ্চেন ঘুরপাক খাচ্ছে যে ভাইয়া আমি কষ্ট করতে পারবো অনেক, কোনো সমস্যা নাই, কিন্তু আমার যেন চান্সটা কোনোভাবে মিস না যায়। এই জন্য তোমার কি মনে হচ্ছে, তোমার মনে হচ্ছে তুমি যদি 8-10টা বই কমপ্লিট করো, তুমি যদি সবগুলো বই একবার রিভিশন দিয়ে ফেলো তোমার হয়তো চান্সটা হয়ে যাবে। ভাই এটা অনেক বড় একটা ভুল, কিন্তু তুমি বিশ্বাস করো আর না করে ভাই এটা অনেক বড় একটা ভুল। তার কারণ কি একটা জিনিস তোমাকে আমি বলি, তোমার হাতে আর মাত্র দেখা যাচ্ছে 25 থেকে 26 দিন বা সর্বোচ্চ 28 দিন মতো সময় আছে। এই সময়টুকুর মধ্যে তুমি কিভাবে সবগুলো টেক্সট বুক তুমি সম্পূর্ণ করবা, এই কয়দিনের ভিতরে কিভাবে তুমি কনসেপ্ট বুকটা সম্পূর্ণ করবা। তারপরে তোমার কোশ্চেন ব্যাংকের একটা প্যারা আছে, তোমার শুধুমাত্র পড়লেই তো হবে না, তোমার লাস্টে কয়েকটা দিনের টানা পরীক্ষা দেওয়া লাগবে। প্রত্যেক দিন দেখা যাচ্ছে তোমার অ্যাটলিস্ট একটা করে ডেমনস্ট্রেশন এক্সাম দেওয়া লাগবে। তো এতগুলোর মাঝে আসলে তুমি লাস্টে গিয়ে দেখবা পরীক্ষার এক সপ্তাহ আগে গিয়ে তুমি রিয়ালাইজ করবা তোমার কিছুই পড়া হয় নাই, ঠিক আছে। দ্যাটস ওয়াই আমি যেটা মনে করি সেটা হচ্ছে আমি সবসময় বলে এসেছি, এর আগেও বলে আসছি আজকেও বলে আসছি, তুমি পড়ো কম কিন্তু ইফেক্টিভ ওয়েতে পড়ো, ঠিক আছে। তোমার খুব বেশি পড়ার কোনো দরকার নেই, তোমাকে 8-10টা বইকেও কমপ্লিট করতে বলছে না। যে যাই বলুক ভাই তুমি কারো কথা শুনতে যাও না। আমি নিজে ওই একটা কনসেপ্ট বুক আর একটা কোশ্চেন ব্যাংক পড়ে কিন্তু ভাই চান্স পাইছি সব জায়গাতে। দ্যাটস ওয়াই মূল কথা হচ্ছে না তোমার বেসিক, তোমার বেসিকটা যদি ক্লিয়ার থাকে তুমি কিন্তু পরীক্ষার হলে যে কোনো অ্যান্সার দিতে পারবা। পরীক্ষার হলে তুমি আলটিমেটলি এরকম কোনো প্রশ্ন পাবা না যে প্রশ্নটা কিনা সরাসরি তোমার বই থেকে তুলে দেওয়া হয়েছে। এখানে কি করা হবে, তোমার বেসিকটাকে চেক করা হবে। দ্যাট মিনস দেখা যাচ্ছে বই একটা সূত্র দেওয়া আছে, সেটা একটা অ্যাঙ্গেলে তোমাকে ব্যাখ্যা করা আছে, সেই জিনিসটা এক্স্যাক্টলি তুমি বেসিকটা জানো কিনা, তুমি বিষয়টাকে ফিল করতে পারছো কিনা, এটা বোঝার জন্য তোমাকে ওটাকে একটু ঘুরায় পেঁচায় কোশ্চেনটা আবার তোমাকে দেওয়া হবে। তো এরকম সিচুয়েশন যদি কখনো চলে আসে তখন কিন্তু তোমার ওই 8-10টা বই পড়া জ্ঞান কোনো কাজে লাগবে না। সত্যি কথা বলতে তোমার কাজে লাগবে তোমার বেসিক। দ্যাটস ওয়াই তুমি একটা বা দুইটা যতটুকুই তোমার ন্যূনতম না পড়লে না, এই বইটুকুই শুধু পড়ো, বাট যতটুকু পড়বো ভালো করে পড়ো ভাই। যতটুকু পড়বো এইটুকুর মধ্যে যেন কোনো রকম খামতি না থাকে, এটা সবার আগে বুঝতে হবে। এখন যদি আমি এই কোশ্চেনটার অ্যান্সার দিই যে কোন বই পড়বো এবং কিভাবে পড়বো, তাহলে বইয়ের নামগুলো যদি আমি এখানে বলতে চাই তাহলে এখানে আসবে আমার 1 নম্বরে ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক এবং ইঞ্জিনিয়ারিং কনসেপ্ট বুক, ঠিক আছে। দুইটা বই এখানে নাম আসবে, ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক এবং ইঞ্জিনিয়ারিং কনসেপ্ট বুক। এখন কথা হলো যে কনসেপ্ট বুক তো ভাই আমাদের 3টা সাবজেক্টের 3টা,
তাহলে 3টা কনসেপ্ট বুক আমি পড়বো কখন? আপনি একটু আগে বললেন 8-10টা বই পড়ার আমার দরকার নাই। দেখো একটা জিনিস একটু বোঝার ট্রাই করো। দেখা যাচ্ছে যে এমন অনেক স্টুডেন্ট আছো যারা কিনা ভেক্টর চ্যাপ্টারে দেখা যাচ্ছে ভেক্টরের যোগ পারো, বিয়োগ পারো, গুণ পারো, তারপরে দেখা যাচ্ছে একক ভেক্টর বের করতে পারো, বৃষ্টি ছাতার ম্যাথ গুলো পারো, কিন্তু কোনো কারণে তোমার দেখা যাচ্ছে নদী নৌকার ম্যাথ গুলো ঠিক মতো করা হয়নি। তো এই জিনিসগুলো তুমি এখন যদি বই ঠিক মতো পড়তে যাও, বই অনেক বড় ব্যাখ্যা, সেখানে তোমার অনেক বেশি সময় লাগবে। তারপর তুমি যদি কোনো ক্লাস করতে যাও সেটা তোমার অনেক টাইম ওয়েস্টিং একটা অবস্থায় তুমি চলে যাবা। দ্যাটস ওয়াই আমি তোমাকে যেটা সাজেস্ট করবো সেটা হচ্ছে তুমি কনসেপ্ট বুকটা একটু দেখে নাও। কনসেপ্ট বুকে প্রত্যেকটা কনসেপ্ট তোমার ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ 3টা বই যত রকমের কনসেপ্ট আছে, যত পয়েন্ট আছে, প্রত্যেকটা পয়েন্টকে কিন্তু খুব সুন্দরভাবে ব্রেকডাউন করা আছে আমাদের এই কনসেপ্ট বুকটাতে। ঠিক আছে? তোমার যদি কোশ্চেন ব্যাংক সলভ করতে গিয়ে এমন এমন কিছু প্রবলেম তুমি ফেস করো যে প্রবলেমটা তুমি এর আগে করোনি কখনো, এই প্রবলেমটা তুমি কিন্তু এই কনসেপ্ট বুক দেখে কিন্তু ক্লিয়ার করে ফেলতে পারো। এই জন্য আমি কনসেপ্ট বুকটা এখানে রিকমেন্ড করলাম। এখন কথা হচ্ছে যার অলরেডি বেসিক ভালো আছে, দেখা যাচ্ছে তার প্রত্যেকটা টপিক সম্পর্কে আইডিয়া আছে ভালো মতো, তোমাদের কোনো চিন্তা নেই। বাট তারপর আমি তোমাকে বলবো, তোমার যদি নিজের কোনো কনসেপ্ট বুক থেকে নাও থাকে, তুমি তোমার ফ্রেন্ডের কাছ থেকে কনসেপ্ট বুকের প্রত্যেকটা অধ্যায়ের পেছনে যে সূত্রগুলো আছে এই সূত্রগুলোকে একটু টুকে রাখার ট্রাই করো। ফটোকপি করে রাখতে পারো বা নোট ডাউন করে রাখতে পারো, কোনো সমস্যা নাই। এই নোটগুলো যেটা তুমি মানে সূত্রের যে নোটগুলো তুমি কালেক্ট করতেছো, এই নোটগুলো কিন্তু পরীক্ষার আগে তোমাকে হেল্প করবে। পরীক্ষার আগে আমরা সাধারণত বলি পরীক্ষার আগে এটাতে খুব বেশি চাপ নেওয়ার দরকার নাই, বাট তুমি যদি 1 ঘন্টা 2 ঘন্টা একটু পড়তে চাও, আমি তোমাকে রিকমেন্ড করবো যে ওই দেখা যাচ্ছে ম্যাথ এবং ফিজিক্সের, বিশেষ করে ফিজিক্সের সূত্রগুলো একটু দেখে যাও, বা কেমিস্ট্রির কিছু ছক আছে, তারপরে দেখা যাচ্ছে যে ছোটখাটো কিছু বিক্রিয়া আছে, বিক্রিয়ার কিছু বৈশিষ্ট্য আছে, এগুলো একটু দেখে যাও। এই জিনিসগুলো খুব সুন্দরভাবে কিন্তু এই কনসেপ্ট বুকে কিন্তু আলোচনা করা আছে। দেখা যাচ্ছে তুমি ডিপ লেভেলে যদি যেতে না চাও, তুমি প্রাইমারি জিনিসটুকু একটু দেখে নিলা 1 ঘন্টা 2 ঘন্টার মধ্যে, এই জিনিসটুকু করতে কিন্তু ভাই খুব একটা প্যারা নাই। দ্যাটস ওয়াই বই হিসেবে রিকমেন্ডেড থাকবে শুধুমাত্র এই 2টা বই, ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক, ইঞ্জিনিয়ারিং কনসেপ্ট বুক ফ্রম উদ্ভাস। এখন কথা হলো উদ্ভাসের কথাটা আমি কেন বারবার বলতেছি? এর আগের ভিডিওতে আমি উদ্ভাসের কথা বলছি, ঢাকা ভার্সিটি কোশ্চেন ব্যাংকের কথা বলছি উদ্ভাসের টাকা কালেক্ট করতে, তারপরে বইয়ের এটা বলছিলাম উদ্ভাসের টাকা কালেক্ট করতে। উদ্ভাসের কথাটা কেন বলছি না? দেখো আমি কিন্তু আলটিমেটলি উদ্ভাসের কোশ্চেন ব্যাংক সলভ করছি, আমি পানকড়ির কোশ্চেন ব্যাংক সলভ করছি, আমি জয়গলের কোশ্চেন ব্যাংক সলভ করছি। তো এতগুলো কোশ্চেন ব্যাংক সলভ করার পর মানে এতগুলো সিরিজের আমি দেখা যাচ্ছে বুয়েট টুয়েট চুয়েট কুয়েট সাস বহুত কোশ্চেন ব্যাংকে আমি সলভ করছি। আমার সময় আমার কোশ্চেন ব্যাংকে মোটামুটি এতগুলো ছিল মোস্ট প্রবাবলি। তো এই মানে কোশ্চেন ব্যাংকগুলো সলভ করার সময় আমার যে অভিজ্ঞতাটা হয়েছে সেটা হলো যে উদ্ভাসের কোশ্চেন ব্যাংকটা হচ্ছে সব থেকে নির্ভুল। ঠিক আছে? দেখা যাচ্ছে বুয়েটে আমাদের ব্যাচে যে কোশ্চেনটা এসেছিল বা রুয়েটে আমাদের ব্যাচে যে কোশ্চেনটা এসেছিল সেটা কিন্তু পানকৌড়িতে যা দেওয়া আছে, জয়গলিতেও তাই দেওয়া আছে, উদ্ভাসেও তাই দেওয়া আছে। কথা হলো উদ্ভাসের যে সলিউশনটা, এই সলিউশনটা হচ্ছে সব থেকে পারফেক্ট অ্যাপ্রোপ্রিয়েট সলিউশন, এবং কিন্তু অ্যাপ্রোচটা কিন্তু পারফেক্ট আমার যেটা মনে হয়েছে আর কি। আর অন্যগুলোর কথা আমি নেগেটিভ কথা বলতে চাচ্ছি না, তোমরা একটু বুঝে নিও আর কি। মানে বুদ্ধিমানের জন্য তো ইশারাই যথেষ্ট, তাই না? তুমি এটা আমাকে বলতে বাধ্য করো না। যাই হোক, তার মানে তুমি উদ্ভাসের কোশ্চেন ব্যাংকটা আর কনসেপ্ট বুকটা একটু কালেক্ট করে ফেলবা যদি তোমার প্রিপারেশনটা একটু মোটামুটি নিতে চাও। আচ্ছা, এর পরের যে টপিকটা এখানে চলে আসবে, মানে অলরেডি আমরা কিন্তু এই কিভাবে পড়বো এবং কোন বই পড়বো এই টপিকটা আমি কমপ্লিট করে ফেলছি। এখন যদি আমি কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস নিয়ে একটু কথা বলি, দেখো কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস বিষয়টা অনেক ডিপ একটা কনসেপ্ট কিন্তু। ঠিক আছে? কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করা আর কোশ্চেন ব্যাংক পড়া দুইটা কিন্তু আকাশ পাতাল তফাৎ, মনে রাখতে হবে। এখন কথা হচ্ছে অ্যানালাইসিস জিনিসটা কি? অ্যানালাইসিসটা হচ্ছে, সরি অ্যানালাইসিসটা বোঝানোর আগে আমি একটু পড়াটা বোঝাই। সাপোজ মনে করো যে সাপোজ এটা হচ্ছে আমার কোশ্চেন ব্যাংক, কোশ্চেন ব্যাংকটা আমি নিলাম 1 নম্বর কোশ্চেন, হ্যাঁ নিচের কোনটি ভেক্টর রাশি, ওকে ফাইন, মুখস্থ করে চলে গেলাম, মুখস্থ করে চলে গেলাম, মুখস্থ করে চলে গেলাম। ভাই এটা হচ্ছে পড়া। ঠিক আছে? আর অ্যানালাইসিসটা হচ্ছে তোমাকে কোশ্চেনে বলা হলো যে ভেক্টর রাশি কোনটা, নিচের কোনটা ভেক্টর রাশি। তুমি অ্যানসারটাকে বোঝার আগে বা অ্যানসারটাকে দেখার আগেই মাথার মধ্যে সেট আপ করে নাও যে ভেক্টর রাশি কাকে বলে, স্কেলার রাশি কাকে বলে। এই দুইটা সংজ্ঞা যখন তুমি মানে মাথার ভিতর নিয়ে চলে আসলা, তখন শুধুমাত্র ওই কোশ্চেনটা তোমার সলভ করা হলো না, ওই রিলেটেড সম্পূর্ণ বেসিকটা কিন্তু তোমার মাথা নতুন ভাবে একবার রিভিশন দিয়ে ফেললো। ঠিক আছে? তো এটাই হচ্ছে ভাই কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস। শুধুমাত্র তোমার কোশ্চেনে যেটা দেওয়া আছে তুমি কোশ্চেনটা পড়লা, অ্যানসারটা পড়ে চলে গেলা, এই কাজটা করলে কিন্তু ভাই কোনো লাভ নাই। ঠিক আছে? তার কারণ হলো যে এর আগে যে কোশ্চেনগুলো পড়ছিল তুমি যদি মনে করে থাকো যে এগুলো আবার ঘুরায় পড়বে, তুমি কিন্তু ভাই বোকার স্বর্গে বসবাস করছো। ঠিক আছে? এরকম কোশ্চেন রিপিট হয় খুবই কম। খুবই কম কোশ্চেন নিয়ে ভাই চান্স পাওয়া কিন্তু পসিবল না। ঠিক আছে? ভালো মতো মনে রাখবা, চান্স পাওয়া পসিবল না।
এখন এই কোশ্চেন ব্যাংক সলিউশনের বিষয়ে আমি ছোট্ট একটা তোমাদেরকে কথা বলতে চাই এখানে, খেয়াল করে দেখো। তুমি আলটিমেটলি পরীক্ষা দিতে যাচ্ছ কোথায়? চুয়েট, কুয়েট, রুয়েট, অর্থাৎ ইঞ্জিনিয়ারিং ভার্সিটিতে তুমি পরীক্ষা দিতে যাচ্ছ। ইঞ্জিনিয়ারদের লাইফে সামনের দিনে কি প্রবলেম আসবে সেটা কিন্তু আজকে তারা জানে না, ঠিক আছে? মানে প্রত্যেকটা দিন ইঞ্জিনিয়ারদের লাইফে কিন্তু নতুন নতুন প্রবলেম নিয়ে আসে। যেমন তুমি ধরো চান্স পেয়ে গেলাম, সাপোজ তোমাকে যদি বলি, তুমি দেখা যাচ্ছে যে রুয়েটের ট্রিপল ডিপার্টমেন্টে আমার জুনিয়র হিসেবে তুমি চান্স পেয়ে গেলাম। এখানে এসে তুমি দেখতেছো যে তোমার দেখা যাচ্ছে ক্যাপাবিলিটি আছে ভালো, কিন্তু তোমাকে একটা পুরো এক্সপেরিমেন্ট করে দেওয়ার জন্য তোমার দেখা যাচ্ছে 3টা মাল্টিমিটার দরকার হয়, তোমাকে মাল্টিমিটার প্রোভাইড করা হবে একটা। কেন প্রোভাইড করা হবে একটা? তার কারণ এটা চেক করা হবে যে তোমার ক্যাপাবিলিটি আছে কিনা। 3টা মাল্টিমিটারের জায়গায় একটা ইউজ করে পুরো এক্সপেরিমেন্টটা করার মতো ক্যাপাবিলিটি তোমার আছে কিনা, এই জিনিসটা কিন্তু চেক করা হবে। তার মানে প্রত্যেকটা দিন একটা ইঞ্জিনিয়ারের লাইফে কিন্তু নতুন নতুন প্রবলেম নিয়ে আসে। এখন তুমি যেই প্রবলেমগুলো বাসা থেকে পড়ে যাচ্ছ, এই প্রবলেমগুলো সলভ করে তুমি যে ভাই ওখানে একটা ভালো সাবজেক্ট হোল্ড করতে পারবা, এটা যে হবে না এই বিষয়ে আমি কিন্তু কনফার্ম। এই বিষয়ে আমি 100% কনফার্ম। দ্যাটস ওয়াই তুমি যদি এটা আশা করে থাকো, তুমি দেখা যাচ্ছে বই রাখা যে পিস এমসিকিউ সলভ করে চলে গেল, যেটা মেডিকেলের ক্ষেত্রে হয়। মেডিকেলের সেক্টরটা আলাদা, ওখানে তোমার মুখস্থ বিদ্যাটাকে রিকোয়ারমেন্ট ধরা হয়। তুমি যত বেশি মুখস্থ করতে পারবা, তুমি কিন্তু তত ভালো একজন ডাক্তার হতে পারবে। বাট ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে বিষয়টা কিন্তু সম্পূর্ণ আলাদা। তুমি যদি 1000 কেন 1 লক্ষ যদি এমসিকিউ পড়ে যাও, ওখানে গিয়ে যে তুমি কমন পাবা, এটার কিন্তু কোনো মানে নাই। আমার এই কথাগুলো কিন্তু সামনের বছর যারা বুয়েট প্রিলিমিনারি অ্যাডমিশন টেস্টে বসবে তাদের জন্য কিন্তু সত্য, কারণ আমরা এখানে সিকিউর অ্যাডমিশন টেস্টে এমসিকিউ নিয়ে কথা বলছি, তাদের জন্য কিন্তু এমসিকিউ পরীক্ষায় হবে সামনের বছর। দ্যাটস ওয়াই তাদের জন্য ভিডিওটা অনেক কাজে লাগবে। আচ্ছা, তার মানে এমন ভাবে তোমার প্রবলেমগুলোকে সলভ করতে হবে, বা এমন ভাবে তোমার কনসেপ্টটাকে পড়তে হবে যেন ওই রিলেটেড যদি কোনো প্রবলেম তোমাকে নতুন সেট করে দেওয়া হয়, সেই প্রবলেমটা যেন তুমি সলভ করতে পারো। আমি যদি ছোট্ট একটা এক্সাম্পল দিই, একটু ভালো মতো বোঝার ট্রাই করো। দেখো, জড়তার ভ্রামক সম্পর্কিত আমরা লম্ব অক্ষ উপপাদ্য বলে একটা উপপাদ্য পড়ছি, তাই না? যেমন এটা সাপোজ মনে করো একটা র্যান্ডম একটা রিজিড বডি, এটার এই অক্ষ বরাবর জড়তার ভ্রামকটা আমি বললাম আই এক্স, এই অক্ষ বরাবর জড়তার ভ্রামককে বললাম আমি আই ওয়াই। ঠিক আছে? যদি এরকমটা হয়, তাহলে এই যে পেনটা আছে না, এই পেন বরাবর যে জড়তার ভ্রামক সেটা কি হবে? সেটা হবে আই ইকুয়ালস টু আই এক্স প্লাস আই ওয়াই। ঠিক আছে? i cos to ix plus iy, এখানে i বলতে বোঝানো হচ্ছে যে ix এবং iy এর লম্ব বরাবর যে অক্ষটা আছে এই অক্ষ বরাবর জড়তার ভ্রামক। ঠিক আছে? এটা হচ্ছে তোমার কনসেপ্ট, এটা অবশ্যই বই দেওয়া আছে। ঠিক আছে? বাট এই কনসেপ্ট থেকে তোমার যখন কোশ্চেন আসবে, তখন এক্সপেক্টেড বিষয়টা অনেকটা এরকম এক্সপেক্টেড যে এরকম কোশ্চেনই সাধারণত আসে, সেটা হচ্ছে সাপোজ তোমাকে বলা হলো যে এটা হচ্ছে একটা বর্গ। ঠিক আছে? এটা কি এটা একটা বর্গ, তার মানে এর 4টা বাহুই ইকুয়াল এবং একটা কোণ সম্পন্ন। যদি এরকমটা হয়, আমার এখানে বলা হয়েছে যে এই বর্গটার একদম কেন্দ্রবিন্দুগামী লম্ব অক্ষ, তার মানে এরকম একটা অক্ষ আছে। ঠিক আছে? পেনটার মতো একটা অক্ষ আছে, এই অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামকটা সাপোজ তোমাকে বলে দেওয়া হয়েছে আই। এখন তোমাকে কোশ্চেন করা হলো যে এর যদি আমি কর্ণ বরাবর একটা অক্ষ টানি, মানে এই অক্ষ বরাবর যে আমি বস্তুটাকে যদি রোটেট করি, সেই ক্ষেত্রে এই অক্ষ বরাবর এটাকে যদি আমি আই এক্স অক্ষ দেই, এই আই এক্স অক্ষ বরাবর আমার জড়তার ভ্রামকটা কত হবে? এই টাইপের কোশ্চেনগুলো দেখো। এর আগে তুমি যেটা পড়ছিলে সেটা কি একটা থিওরি না, বাট এটা কি ভাই, এটা কিন্তু একটা মানে একদম রিয়েল লাইফ একটা প্রবলেম। এই রিয়েল লাইফ টাইপের প্রবলেমগুলো কিন্তু ভাই ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকগুলোতে বা ইঞ্জিনিয়ারিং এক্সামগুলোতে কিন্তু ভাই তোমার কাছ থেকে রিকোয়ারমেন্ট থাকে। ঠিক আছে? তারা কিন্তু মানে ইঞ্জিনিয়ারিং ভার্সিটির টিচাররা কিন্তু এই টাইপের কোশ্চেনগুলো ম্যাক্সিমাম করার ট্রাই করে, যেখান থেকে শুধুমাত্র তোমার জ্ঞান না, তোমার প্রয়োগ ক্ষমতাটাকে কিন্তু ভাই তারা বিচার করে ফেলতে পারবে একসাথে। ঠিক আছে? দ্যাটস ওয়াই এগুলো একটু ভালো মতো খেয়াল রাখতে হবে। আচ্ছা, আমাদের অলরেডি কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিসের বিষয়টা প্রায় চলে গেছে। আমি অল্প আরেকটু কথা এখানে অ্যাড করতে যাচ্ছি, সেটা হচ্ছে যে কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করার ক্ষেত্রে আরেকটা কোশ্চেন খুব আসছে, সেটা হচ্ছে ভাই লাস্ট কত বছরের কোশ্চেন সলভ করব। দেখো, লাস্ট তুমি যদি মোটামুটি ভাবে 10 বছরের কোশ্চেন সলভ করো, সেটা কিন্তু তোমার জন্য এনাফ। ঠিক আছে? তার মানে লাস্ট 10 ইয়ার্স। এখন 10 ইয়ার্স এর কোশ্চেনের মধ্যে তুমি একটা জিনিস খেয়াল করবা, সাপোজ তোমার ক্যাপাবিলিটি আছে এরকম যে তুমি 15 দিনের মধ্যে দেখা যাচ্ছে পুরো কোশ্চেন ব্যাংকটাকে সলভ করতে পারো। ঠিক আছে? আমি তোমাকে রিকোয়েস্ট করব তুমি 15 দিন না, তুমি 10 দিন সময় দিয়ে লাস্ট 10 বছরের কোশ্চেনটাকে সলভ করবা, আর বাকি যে 5 দিন সময় তোমার হাতে আছে
এই 5 দিন সময় তুমি লাস্ট 5 বছরের কোশ্চেনটা আরেকবার রিক্যাপ করবা, ঠিক আছে? এখন 15 দিন সময়টাকে আমি 10 আর 5 এ কেন ডিভাইড করতে বললাম এই জিনিসটা একটু তোমাদের বুঝিয়ে বলি। দেখো, লাস্ট 10 বছরের কোশ্চেন তোমাকে অ্যানালাইসিস করতে হবে। সাপোজ আমি তোমাকে বলছি, তোমার যদি ক্যাপাবিলিটি থাকে তুমি লাস্ট 20 বছরে করো না কেন, কোনো সমস্যা নাই, বাট আমি রিকোয়েস্ট করবো মোটামুটি 10 বছরের কোশ্চেন তুমি যদি করো, আমার রিকমেন্ডেশন থাকবে তাহলে মোটামুটি ভাবে এটা তোমার জন্য এনাফ। দ্যাটস ওয়াই আর বেশি করার দরকার নেই তোমার জন্য খুব একটা। আচ্ছা, এখন এই 10 বছরের কোশ্চেনটা তুমি কিভাবে সলভ করবা? দেখো, তুমি যখন বইটা ওপেন করবা প্রথমে তোমার থাকবে 20 সালের কোশ্চেন, তারপরে থাকবে 19 সালের কোশ্চেন, তারপরে 18 সালের কোশ্চেন, এভাবে ডট 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 লাস্টে থাকবে তোমার 11 সালের কোশ্চেন, ঠিক আছে? এই সবগুলোকে যোগ করলে মোটামুটি 20 বছর 10 বছরের কোশ্চেন হয় আর কি। তো অ্যানালাইসিসটা করার সময় তুমি যেটা করবা সেটা হচ্ছে সবার আগে তুমি 11 সালের কোশ্চেনটা সলভ করো। মানে আমি পার্সোনালি যেটা করতাম, তো এই লাস্টের দিক থেকে সলভ করতে করতে আসার একটা খুব চমৎকার একটা মানে বেনিফিট আছে। বেনিফিটটা হচ্ছে এরকম, তুমি আগের বছরের কোশ্চেনটা সলভ করলা, মোটামুটি একটা আইডিয়া করলা যে সামনের বছর কি কোশ্চেন আসতে পারে, ঠিক আছে? তুমি যখন লাস্টের বছরের কোশ্চেন সলভ করার পর দেখা যাচ্ছে 11 সালের কোশ্চেন সলভ করার পর তুমি এখন 12 সালের কোশ্চেনটা সলভ করতে চাচ্ছ, তখন তুমি একটু আগে যে আইডিয়াটা করছিলে না, ওই আইডিয়ার সঙ্গে একটু মিলাই দেখো যে তোমার আইডিয়াটা কতটুকু সাপোর্ট করলো 12 সালের কোশ্চেনটাকে। তারপর 12 সালের কোশ্চেন যখন সলভ করা হয়ে গেল, তুমি বুঝতে পারলা যে হ্যাঁ আমি যে আইডিয়াটা করছিলাম দেখা যাচ্ছে 50% কোশ্চেন সেখান থেকে চলে আসছে, তখন তুমি এই 2 বছরের কোশ্চেন সম্পর্কে আইডিয়া নিয়ে তারপর তুমি সলভ করো 13 সালের কোশ্চেনটা। এটা কি হবে, প্রত্যেকটা বছরের কোশ্চেন তুমি সলভ করছো, সলভ করার সাথে সাথে একটা আইডিয়া করতেছো যে সামনে বছর কি কোশ্চেন আসতে পারে। তার মানে তুমি যখন 12 সাল থেকে মোটামুটি 20 সাল পর্যন্ত কোশ্চেন সলভ করতে করতে আসবা, মোটামুটি ভাবে তুমি 80% কোশ্চেনের প্যাটার্ন কিন্তু ধরে ফেলবা। এবং আমার মনে হয় এটা কোশ্চেন প্যাটার্ন ধরার সব থেকে ইফেক্টিভ ওয়ে। আমি নিজে যেটা করতাম কেমিস্ট্রির ক্ষেত্রে জিনিসগুলো সব থেকে বেশি কাজে দিত। দেখা যাচ্ছে আমি 11 সাল থেকে স্টার্ট করছি, করতে করতে যখন 19 সালে এসে পৌঁছালাম তখন দেখলাম মোটামুটি ভাবে যে এই কোশ্চেনগুলো আসতেছে এই কোশ্চেনগুলো আমি মোটামুটি ধরতে পারছি, ঠিক আছে? তো ধরতে পারাটা অনেক বড় একটা বিষয়। তার জন্য তুমি যদি 20 সাল থেকে উল্টা দিকে আসো, এটা কিন্তু তোমার জন্য জাস্ট উল্টা কাজ করবে। মানে তুমি পরের কোশ্চেনগুলো আগে করতেছো, তুমি কি এরপরে কি 10 সালে পরীক্ষা দিবা? তুমি না, 10 সালে তুমি পরীক্ষা দিবা না। তার মানে তোমার এই সাইড থেকে উপরে উঠতে থাকলে তোমার জন্য এটা অনেক বেশি হেল্পফুল হবে। তুমি 20 এর পর যখন 21 এর পরীক্ষা দিতে বসবে আলটিমেটলি, তখন কিন্তু তোমাকে এটা অনেক বেশি হেল্প করবে। তোমার একটা অভিজ্ঞতা থাকবে যে হ্যাঁ আমি প্রথমবার কোশ্চেন সলভ করছিলাম, সেখানে এত পার্সেন্ট আমি আইডিয়া করছিলাম, এত পার্সেন্ট কমন পাইছিলাম। তারপরের বছর আমি এত পার্সেন্ট আইডিয়া করছিলাম, এত পার্সেন্ট কমন পাইছিলাম। ভাই কোশ্চেন ব্যাংক সলভ করতে করতে গিয়ে তোমার যদি 80% আইডিয়া হয়ে যায়, সেখান থেকে তুমি যদি 50% কমন পাও, এটাই তোমার জন্য চান্স পাওয়ার জন্য এনাফ ভাই। এত প্যারা নেওয়ার কিছু নাই। দ্যাটস ওয়াই চয়েস তো তোমার অবশ্যই থাকবে, বাট আমি তোমাকে রিকমেন্ড করবো তুমি 11 সাল থেকে স্টার্ট করো এবং আস্তে আস্তে উপরের দিকে উঠতে উঠতে 20 সাল পর্যন্ত যাও। এটা তোমার জন্য কিন্তু অনেক বেশি বেশি বেনিফিটেবল হবে আর কি। আচ্ছা, তো 20 সালের কোশ্চেন পর্যন্ত তুমি সলভ করে ফেললা। 20 সালে সলভ করার পর তোমার হাতে যে 5টা দিন সময় আছে, 5 দিন সময়ের মধ্যে তুমি লাস্ট 5 ইয়ার্স এর কোশ্চেন একটু বেশি সময় দিয়ে ট্রাই করো। কারণ কোশ্চেন যদি রিপিট আসে, এই রিপিটটা কিন্তু দেখা যাচ্ছে রিসেন্ট ইয়ার গুলো থেকে সব থেকে বেশি রিপিট আসে। হ্যাঁ, তার মানে না যে আগের বছর থেকে রিপিট আসবে না, 10 বছর আগে যে কোশ্চেন হয়েছে সেটা আর কখনো দিবে না। এটা দিয়ে ফেলতে পারে, কোনো সমস্যা নাই। বাট আমার যেটা দেখা, যেটা আমার অভিজ্ঞতা, সেটা হচ্ছে লাস্ট 5 ইয়ার্স এর কোশ্চেন থেকে প্যাটার্নটা মোটামুটি ভাবে রিপিট হয় আর কি। তো ওইটা একটু ভালোভাবে করবো, তাহলে তোমার জন্য কোনো রিস্ক থাকবে না। আচ্ছা, তার মানে অ্যানালাইসিসের বিষয়টা চলে গেল। এখন এখানে ইংলিশ নিয়ে অবশ্যই কিছু কথাবার্তা বলা প্রয়োজন, তার কারণ ইংলিশ নিয়ে প্রচুর কোশ্চেন আছে ভাই। আমি তোমাদেরকে একটাই কথা বলবো ভাই, দেখো তোমার টোটাল এক্সাম হচ্ছে 500 মার্কসের। এখান থেকে তোমার ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ হচ্ছে 450 আর ইংলিশ হচ্ছে শুধুমাত্র 50। এই যে ইংলিশের 50, এই 50 নিয়ে ভাই এত প্যারা খাওয়ার কিছু নাই। তার কারণ এখান থেকে যে কোশ্চেনগুলো আসবে এগুলো সত্যি কথা বলতে হাই স্কুল লেভেলের কোশ্চেন, এগুলো তুমি এমনিতেই পারবে, ঠিক আছে? একটু সময় দিয়ে প্যাসেজটা পড়বা, প্যাসেজটা পড়ে অ্যান্সারগুলো করার ট্রাই করবা, এটা তোমার জন্য খুবই ইজি। এটা এত প্যারা নেওয়ার কিছুই নাই। দ্যাটস ওয়াই কারো যদি এটা মনে হয়ে থাকে ভাই আমার ইংলিশের বেসিক তো খুবই খারাপ, ভাই আমি যেটা তোমাদেরকে বলবো সেটা হচ্ছে এক্সামের ইনস্ট্যান্ট আগে যেটার বেসিক খারাপ এটা নিয়ে চিন্তা করার কিছু নাই। যেটার বেসিক ভালো তুমি ট্রাই করো, সেখানে আরো বেশি মার্কস গ্যাদার করার। যেমন আমার নিজের কিন্তু ইংলিশের অবস্থা খুব একটা ভালো ছিল না, এবং এখনো আমার ইংলিশের অবস্থা ভালো না ভাই, সত্যি কথা বলতে, যেটা সত্য কথা বলতে কোনো লজ্জা নাই। তো আমি যেটা করছিলাম সেটা হচ্ছে আমার ইংলিশের বেসিক খারাপ, আমি ইংলিশটা টোটালি পড়িনি। কারণ কি? কারণটা হচ্ছে ইংলিশে আমি ভাই পাস করি ফেল করি তাতে কিছু যায় আসে না। আমার এখানে সাবজেক্ট ওয়াইজ কোনো পাস নাই,
তার মানে আমি যদি ইংলিশটাকে টোটালি স্কিপ করি তাও কোনো সমস্যা আমার নাই। আমি ওই টাইমটাতে কি করছি, আমি ফিজিক্স আর ম্যাথ পড়েছি। পরীক্ষার হলে গিয়ে আমি কিন্তু ফিজিক্স আর ম্যাথ এই দুইটার 25-50টা কোশ্চেন কিন্তু এনশিওর করে আসছিলাম। এখন তুমি একটা জিনিস বোঝো, আমি যদি ইংলিশের এই 50 মার্কস পাওয়ার জন্য দেখা যাচ্ছে আমি 7 দিন পরিশ্রম করলাম, 7 দিন পরিশ্রম করে 50 আমি 40 পাইলাম, বাট ওই 7 দিনই আমি ফিজিক্স আর ম্যাথের পেছনে দিলাম, তাতে কি হলো আমার ঘটনাটা, দেখা যাচ্ছে আমি এমনিতেই যেখানে 200 বা 220 মার্কসে অ্যান্সার করার মতো ক্যাপাবল ছিলাম, আমি সেখানে ফুললি 300 মার্কসে অ্যান্সার করেছি ভাই। ঠিক আছে, এটা কিন্তু অনেক বড় একটা বিষয়। তুমি 300 মার্কসে অ্যান্সার করা, আমি তোমাকে সেটা বলছি না, কিন্তু আলটিমেটলি এখানে 20 মার্কস পাওয়ার জন্য তোমার যতটুকু এফোর্ট এখন দেওয়া লাগবে, ওই এফোর্টটুকু তুমি যদি এখন ওই সাবজেক্টে দাও, যে সাবজেক্টে তোমার বেসিকটা ভালো আছে, তুমি অনেক বেশি বেনিফিট পাবে। ঠিক আছে, আমার কথা একটু পরীক্ষা হলের পরে, পরীক্ষাটা কমপ্লিট করার পরে একটু মিলাই নিও। দ্যাটস ওয়াই যাদের প্রিপারেশন খারাপ তারা সর্বোচ্চ এখন যেটা করতে পারো সেটা হচ্ছে এর আগের বছরগুলোতে দেখা যাচ্ছে ইঞ্জিনিয়ারিং ভার্সিটিগুলোতে ইংলিশ থেকে কি কি কোশ্চিন আসছে একটু দেখে দেখে নিতে পারো। এইটুকু যদি দেখে থাকো তোমার জন্য এটা মোর দ্যান এনাফ, আর কিচ্ছু করার দরকার নেই। ঠিক আছে, আমি কিন্তু ভাই এতটুকুও করছিলাম না, তারপরেও কিন্তু মোটামুটি আমার চান্স পাইতে কোনো কষ্ট হয়নি। দ্যাটস ওয়াই ইংলিশ নিয়ে ভাই প্যারা খাওয়ার কিছুই নাই, তুমি ট্রাই করো এই 450 মার্কস গ্যাদার করার জন্য, কারণ 450 মার্কসে কিন্তু ডিফাইন করে দিবে তুমি কোন সাবজেক্টে চান্স পাবা, আদৌ পাবা কি পাবা না। ঠিক আছে, ওকে। এখন নেক্সট কোশ্চেন যদি আসি, ভাই চান্স পাওয়ার জন্য আমি তো বরাবরই বলে আসছি মোটামুটি ভাবে 50% মার্কস কিন্তু চান্স পাওয়ার জন্য এনাফ, বাট যেহেতু এবার তোমরা শর্ট সিলেবাসে এক্সাম দিচ্ছ, যদি আমি শর্ট সিলেবাস কথাটা তোমাদের ক্ষেত্রে বলতে চাই না, অলরেডি আমি নিচে একটা পয়েন্ট এখানে তুলে রাখছি যে শর্ট সিলেবাস ফ্যাক্ট, আমি বিষয় নিয়ে পরে কথা বলবো, তারপরে বলে রাখি যেহেতু শর্ট সিলেবাস তোমরা পড়তেছো তোমাদের কিন্তু হয়তো একটু বেশি মার্কস লাগতে পারে কাট মার্কস হিসেবে। দ্যাটস ওয়াই আমি রিস্ক নিতে চাচ্ছি না, মোটামুটি ভাবে বলা যায় যে 270-এ চান্স পাওয়া যায়, বাট আমি তারপরে এবার এই জিনিসটা একটু বাড়াই বলবো যে 300 মার্কস, 300 মার্কস হচ্ছে এইবার চান্স পাওয়ার জন্য একেবারে পারফেক্ট। ঠিক আছে, কোশ্চিন যতই সহজ হোক 300 মার্কস পাইলে তুমি চান্স পাবা। এখন অনেকের কোশ্চিনটা এরকম আসছে যে ভাই আমি টপ 100-এর মধ্যে থাকতে চাচ্ছি, বা ডিপার্টমেন্টে আমি ফার্স্ট সেকেন্ড থার্ড হতে চাচ্ছি, মানে যে ডিপার্টমেন্ট আমার রিকোয়ারমেন্ট ডিপার্টমেন্ট, যেমন ধরো সাপোজ রুয়েট ট্রিপলি তুমি ভর্তি হওয়ার তোমার স্বপ্ন দেখছো, তুমি এই ডিপার্টমেন্টে তুমি ফার্স্ট সেকেন্ড থার্ড হতে চাচ্ছ, এই ক্ষেত্রে তোমার কত মার্কস হোল্ড করতে হবে। দেখো আলটিমেটলি তোমার যদি টপ 100-এর মধ্যে থাকার ইচ্ছা থাকে তাহলে আমি তোমাকে বলবো তোমার কিন্তু মোটামুটি ভাবে 500 মার্কসের মধ্যে 420 থেকে 430 অ্যান্সার করে আসতে হবে অ্যাপ্রোপ্রিয়েটলি, মানে মোটামুটি ভাবে 430-এর অ্যান্সার তোমাকে করতে হবে একদম শিওর হয়ে, এখানে কিন্তু কোনো রকমের খুঁত থাকা চলবে না। দেখা যাচ্ছে তুমি কোশ্চেন আনসার করে চলে আসলা, তোমার এখানে দেখা যাচ্ছে যে বিষয়টা হচ্ছে এরকম যে অ্যান্সার করে আসছে বাট অ্যান্সারটা ভুল, এরকম যেন কখনো না হয়। তোমার এই 430-এর একদম 430 পাওয়া লাগবে। এর জন্য তুমি দেখা যাচ্ছে 500 মার্কে অ্যান্সার করো বা 490 অ্যান্সার করো, সেটা বিষয় না, তোমার সবকিছুর পরে 430 থাকতে হবে অ্যাটলিস্ট, যদি তুমি মোটামুটি ভাবে একটা পজিশন হোল্ড করতে চাও। ওকে, এরপরে যদি বলি আন্ডারস্ট্যান্ডিং কোশ্চেন প্যাটার্ন, আন্ডারস্ট্যান্ডিং কোশ্চেন প্যাটার্ন এই জিনিসটা আমি দেখা যাচ্ছে যে কোশ্চেন ব্যাংক সলভের যে বিষয়টা বললাম সেখানে আমি অলরেডি বলে ফেলছি যে তুমি কোশ্চেন ব্যাংকটা যখন সলভ করবা সেখানে ট্রাই করবা লাস্টের দিক থেকে সলভ করার, তাহলে তুমি মোটামুটি ভাবে ধারাটাকে বা প্যাটার্নটাকে তুমি মোটামুটি একটা আন্দাজ করতে পারবে। এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা ইস্যু পরীক্ষার হলে একটা ভালো মাইন্ড সেটআপের জন্য। আচ্ছা, এখন এরপরে যে পয়েন্টটা চলে আসবে সেটা হচ্ছে ভাই এমসিকিউ এর রিস্ক নিব কিনা। তার কারণ একটু খেয়াল করে দেখো, তোমরা যদি সার্কুলারটা একটু চেক করো, সার্কুলারে স্পষ্টভাবে দেওয়া আছে প্রত্যেকটা প্রশ্নের জন্য মার্কস কতটুকু, এবং প্রত্যেকটা প্রশ্নে যদি ভুল উত্তর তুমি দাও সেখানে তোমার কত মার্কস কাটা যাবে, এই জিনিসগুলো কিন্তু একদম সুন্দরভাবে কিন্তু ওখানে দেওয়া আছে। দ্যাটস ওয়াই আমি তোমাকে একটাই কথা বলি, তোমার সাপোজ মনে করো 500 মার্কসের মধ্যে তুমি 300 মার্কস শিওরলি অ্যান্সার করতে সক্ষম, মানে যতগুলো কোশ্চেন আসছে তুমি মোটামুটি ভাবে 300 মার্কসের একটা সিওরিটি দিতে পারবা যে হ্যাঁ ভাই 300 মার্কস আমি পাবো, এখানে কোনো ডাউট নেই। এখন বাকি যে কোশ্চেনগুলো আছে এই কোশ্চেনগুলো দাগানোর ক্ষেত্রে তুমি কোনো রিস্ক নিবা কিনা। আমার সাজেশন থাকবে ভাই এই ক্ষেত্রে যে রিস্ক নেওয়া না নেওয়া এটা কিন্তু পরীক্ষার হলে কোশ্চেন না দেখে কোনোভাবে বলা সম্ভব না। ঠিক আছে, আমার কথা কি বোঝা গেল? পরীক্ষার হলে কোশ্চেন না দেখা অবধি কিন্তু এটা বোঝা সম্ভব না। আমি নিজেও কিন্তু মোটামুটি এক্সপেক্টেড ছিলাম যে আমি 400 মার্কসে অ্যান্সার করব, আমি কিন্তু অ্যান্সার করছিলাম 470-এর প্রায়। ঠিক আছে, তো এই যে আমি অতিরিক্ত মার্কসটাকে রিস্ক নিয়ে ফেললাম, এই রিস্ক নেওয়ার ফলে কিন্তু আমার অনেক বড় একটা লাভ হয়েছিল। এখন রিস্কটা নেওয়া লাগবে তোমার
বুদ্ধি খাটায়, ঠিক আছে। যেমন মনে করো সাপোজ তুমি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের যে 75টা কোশ্চেন থাকবে, এই 75টা কোশ্চেনের মধ্যে অলরেডি 50টা কোশ্চেন দাগাই ফেলছো, তার মানে মোটামুটি ভাবে তোমার আশা করা যায় যে হ্যাঁ তুমি ট্রিপল ইসিএস একটা সাবজেক্ট তুমি পাবা যদি তোমার 50টা একদম 100% শিওরলি দাগায় আসতে পারো। 50টা দাগানো মানে এদিকে দেখা যাচ্ছে তোমার 300 মার্কস, আর ওদিকে ইংলিশে তোমার হয়তো বা আমি ধরে নিলাম 50 মার্কস তুমি পাবা, তুমি ইংলিশ খুব ভালো, তার মানে 350 মার্কসে আশা করা যায় যে তুমি ট্রিপলিতে মোটামুটি ভাবে ঢুকতে পারছো, বা দেখা যাচ্ছে মেকানিক্যাল লেভেলে তুমি আছো, ট্রিপলিতে হয়তো নাও হতে পারে, এরকম একটা অবস্থা তুমি আছো, মানে তোমার চান্স কিন্তু নিশ্চিত, ঠিক আছে। এরপর তুমি যেটা করবা সেটা হচ্ছে তোমার বাকি যে কোশ্চেন আছে না 25, এই 25 কোশ্চেনের মধ্যে নিশ্চয়ই 8টা 10টা এরকম কোশ্চেন থাকবে যেই কোশ্চেনগুলো তোমার মনে হচ্ছে যে এইটা অ্যান্সার হতে পারে, বাট তুমি 100% শিওর না। তো এরকম 10 থেকে 12টা কোশ্চেন তুমি দাঁড়ায় আসতে পারো। কেন? কারণ আমি তোমাকে সাপোজ যদি বলি যে তোমার প্রত্যেকটা কোশ্চেনে ঠিক হওয়ার সম্ভাবনা 50%, ভুল হওয়ার সম্ভাবনা 50%, তার মানে তুমি যদি একটু সম্ভাবনার ম্যাথটা করে দেখো বুঝতে পারবে বিষয়টা। তুমি যদি বাকি যে 25টা ম্যাথ, এই 25টা ম্যাথের মধ্যে তুমি যদি 10টা ম্যাথে করে আসো, সেখানে কিন্তু তোমার দেখা যাচ্ছে কমপক্ষে 20-25 মার্কস চলে আসার একটা চান্স কিন্তু ভাই আছে, ঠিক আছে। তো এই 50টা কোশ্চেন সলভ করে দেবো, অলরেডি দেখা যাচ্ছে যে 300 মার্কস ছিল। তুমি ইংলিশ থেকে সাপোজ আমি তোমাকে বললাম যে তুমি 40 পাইছো, তার মানে অলরেডি 350 এনশিওর করা আছে। তারপর তুমি এখানে দেখা যাচ্ছে ফ্রি হ্যান্ডে গোল দিয়ে তুমি দেখা যাচ্ছে যে 20 মার্কস তুলে ফেললা, তার মানে কি তোমার মোটামুটি 360 মার্কস। 360 মার্কস কিন্তু মোটামুটি ভাবে ট্রিপলি বা সিএসসি সাবজেক্টগুলোর জন্য কিন্তু এনাফ, আমি যেটা মনে করি। দ্যাটস ওয়াই পরীক্ষার হলে যাওয়ার আগে এটা কিন্তু কোনোভাবেই বলা যাবে না যে তোমার এমসিকিউ এ তুমি রিস্ক নিবা কিনা। আমি যদি তোমাকে এখন বলি তুমি রিস্ক নিয়ে ফেলো, দেখা যাচ্ছে পরীক্ষার হলে গিয়ে যে বাকি 25টা কোশ্চেন ছিল, এই 25টার কোনোটাই তুমি শিওর না, তুমি সবগুলো দাগায় দিয়ে চলে আসলা, পেনাল্টি খেয়ে তোমার চান্স হলো না, তুমি আমাকে গালি দেওয়া। আবার যদি এমন হয় তুমি 50% তোমার একটা চান্স ছিল, বাট আমি তোমাকে বললাম দাগানোর দরকার নাই, তুমি পরীক্ষায় দাগাইলা না, ভালো সাবজেক্ট তোমার আসলো না। দ্যাটস ওয়াই একটু মাথাটাকে খাটাইতে হবে পরীক্ষার হলে গিয়ে, একটু ব্রেনটাকে খাটায় সিদ্ধান্ত নেওয়া লাগবে যে ভাইয়া আমি দেখা যাচ্ছে যে রিস্ক নিব কি নিব না, ঠিক আছে। বিষয়টাকে বোঝা গেল? ওকে ফাইন। এরপরের যে বিষয়টা সেটা হচ্ছে রাফ নিয়ে যে কথাটা বলা হয়েছে, ঠিক আছে, যে রাফ করার জন্য কতটুকু জায়গা থাকবে না থাকবে, এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। তার কারণ হলো সাপোজ মনে করো তুমি ইঞ্জিনিয়ারিং পরীক্ষা দিতে যাচ্ছ, সেখানে তোমার প্রচুর হিসাব নিকাশ আছে, তাই না? তোমার হাতে যদিও ক্যালকুলেটর থাকবে, এই যে এই বাবজির কথা আমি অবশ্যই আমাকে বলে দিতে হবে, এই যে FX991EX, এই ক্যালকুলেটর তোমার যদি হাতে থাকে হ্যাঁ, তুমি অন্য একটা স্টুডেন্ট যে কিনা তোমার সমান যোগ্যতা সম্পন্ন তার থেকে কিন্তু মোটামুটি ভাবে তুমি 50% আগায় থাকবা, ঠিক আছে। 50% ভাই কম কিন্তু না। তার কারণ কি, এটার ক্যালকুলেশন স্পিড ভাই এতটাই বেশি অন্য ক্যালকুলেটরের থেকে, তুমি পাশাপাশি দুইটা ক্যালকুলেটর রেখে দেখো, এটার ক্যালকুলেশন স্পিড অনেক বেশি। দ্যাটস ওয়াই এটা যদি তোমার হাতে থাকে তুমি মোটামুটি ভাবে দেখা যাচ্ছে অন্যদের থেকে একটু আগায় থাকবে অলরেডি। যাই হোক, যেটা বলছিলাম সেটা হচ্ছে যে রাফ করার যে বিষয়টা, এখানে তোমার 75টা কোশ্চেন থাকবে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ থেকে। এই 75টা কোশ্চেনের ভিতর প্রত্যেকটা কোশ্চেনই কিন্তু ভাই অনেক বড় বড় কোশ্চেন, তার কারণ এক একটা কোশ্চেনের মার্কস হচ্ছে 6, তোমার সময়ও কিন্তু অনেক বেশি। তার মানে তোমাকে পরীক্ষায় এমন কোশ্চেন প্রোভাইড করা হবে যেই কোশ্চেনগুলোর ক্যালিবারটা কিন্তু অনেক বেশি, কোশ্চেনগুলো সলভ করতে তোমার মোটামুটি ভাই ভালোই খেলা লাগবে। দ্যাটস ওয়াই রাফের জায়গাটা অনেক বেশি ইম্পর্টেন্ট একটা ইস্যু, চিন্তার কিচ্ছু নাই। ভালো মতো শুনে রাখো, পরীক্ষার হলে তোমাকে যে কোশ্চেনটা প্রোভাইড করা হবে সেই কোশ্চেনের একটা পাশে কোশ্চেন থাকবে, অন্য পাশ থাকবে ফাঁকা, ঠিক আছে। ওই ফাঁকা পার্টটা শুধুমাত্র তোমার রাফ করার জন্য। বাট সত্যি কথা বলতে কোশ্চেন যেই পাশে থাকে সেই পাশেও এত বেশি পরিমাণ ফাঁকা জায়গা থাকে, মানে কোশ্চেনগুলো এত অল্প অল্প করে দেওয়া থাকে যে ওই রাফ পেজগুলো ইউজ করার কোনো দরকার হয় না। আমার একটা রাফ পেপার ইউজ করার কোনো প্রয়োজন হয়নি। বাট তারপরেও তোমার যদি বড় বড় ম্যাথ করার দরকার হয়, তোমার রাফ পেজ নিয়ে টেনশন করার কিছুই নাই। তুমি প্রত্যেকটা কোশ্চেনে উল্টা পাশে যেই রাফ পেপারটা পাবা, একটা ফাঁকা পেজ পাবো, সেখানে তুমি আরামসে শুয়ে বসে ঘুমায় রাফ করতে পারবা, কোনো সমস্যা নাই, ঠিক আছে। আচ্ছা, এরপরে যে পয়েন্টটা চলে আসবে সেটা হচ্ছে ঘড়ি অ্যালাউ করবে কিনা। দেখো অ্যাডমিশন টেস্টগুলোতে সাধারণত ঘড়ি অ্যালাউ করা হয় না। ঘড়ি অ্যালাউ না করলেও ইঞ্জিনিয়ারিং কোশ্চেন, ইঞ্জিনিয়ারিং যে অ্যাডমিশন টেস্টগুলো, এগুলোতে তোমার প্যারা খাওয়ার কিছুই নেই। এখানে প্রত্যেকটা রুমে ঘড়ি আছে, আর যদি ঘড়ি নাও থাকে তাহলে টিচাররা অনেক বেশি হেল্পফুল। তুমি যে কোনো টাইমে তাদেরকে টাইমের কথা বলতে পারো, তারা তোমাকে অনেক ভালোভাবে বিহেভ করে তোমাকে টাইমের বিষয়ে জানাবে, কোনো সমস্যা নাই। অর্থাৎ ঘড়ি তুমি নিয়ে যেতে পারবে না, এটা আগে থেকে বলে রাখি। ঘড়ি, ফোন, ক্যালকুলেটর ছাড়া অন্য কোনো ইলেকট্রিক্যাল ডিভাইস তুমি অ্যালাউ করতে পারবে না, মানে অ্যালাউ করা হবে না পরীক্ষায়। বাট তারপরে কোনো চাপ নাই, কারণ এই জিনিসগুলো তোমার পরীক্ষার হলে প্রোভাইড করা হবে, কোনো সমস্যার কিছু নাই।
ঘড়ি নিয়ে প্যারা খাওয়ার কোনো দরকার নাই। আচ্ছা, এবার যদি আমি একটু শর্ট সিলেবাস নিয়ে কথাবার্তা বলি, দেখো শর্ট সিলেবাসের বিষয়টা নিয়ে ইঞ্জিনিয়ারিং ভার্সিটি ভিসিরা কিন্তু অনেক আগে বলছিলেন, ভিসি স্যাররা, যে তারা জানেন না যে শর্ট সিলেবাসের উপর পরীক্ষা হবে। ঠিক আছে, কথাটা কিন্তু অনেক বড় একটা বার্তা বহন করে। সেটা হচ্ছে যে ইঞ্জিনিয়ারিং পরীক্ষাগুলো যদিও শর্ট সিলেবাসে নেওয়ার কথা বলা হচ্ছে, তারপরেও কিন্তু এটা 100% বলা যায় না যে শর্ট সিলেবাসের উপরে পরীক্ষাটা হবে। বাট যদি হয়েও থাকে, দেখা যাচ্ছে আমি ধরে নিলাম যে শর্ট সিলেবাসের উপরেই আমার ভর্তি পরীক্ষাটা হবে, তারপরেও সেখানে কিন্তু এমন কিছু কোশ্চেন চলে আসতে পারে যে কোশ্চেনটা কিনা শর্ট সিলেবাসে নাই। যেমন আমাদের ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের কোনো টিচারকে যদি কোশ্চেন করতে বলা হয়, তিনি কিন্তু অবশ্যই এই টাইপের কোশ্চেন সবার আগে করবেন, I cos to I নট সাইন ওমেগা টি। ঠিক আছে, এখানে তোমাকে কোশ্চেন করে তোমাকে বলবে যে ওই তড়িৎ প্রবাহের যে ফ্রিকোয়েন্সিটা আমার আছে, ফ্রিকোয়েন্সিটা বের করো, টাইম পিরিয়ডটা বের করো, তোমাকে বলা হবে অ্যামপ্লিটিউডটা বের করো। ভাই এটা তো তোমাদের 5 অধ্যায় বা নাই, ফিজিক্স সেকেন্ড পেপারে 5 অধ্যায় নাই, কিন্তু এই কোশ্চেনগুলো এতটাই পপুলার কোশ্চেন যেগুলো কোশ্চেন করতে লাগলে চলে আসে। দ্যাটস ওয়াই আমি তোমাদের যেটা বলবো সেটা হচ্ছে তুমি অবশ্যই আগে শর্ট সিলেবাসটা কমপ্লিট করবা। শর্ট সিলেবাস কমপ্লিট করার পরে তোমার যদি হাতে সময় থাকে, সময় থাকে বলতে অবশ্যই তোমার সময় রাখা লাগবে, সময় বের করে অতিরিক্ত যে সময়টুকু, এই সময়টুকু তুমি শুধুমাত্র যেই জিনিসগুলো তুমি শর্ট সিলেবাসে পড়োনি সেটা অ্যাটলিস্ট সূত্রগুলো দেখে যাও। অ্যাটলিস্ট সূত্রগুলোর প্রত্যেকটা সূত্র সম্পর্কে একটা পারফেক্ট আইডিয়া নিয়ে তুমি পরীক্ষার হলে যাও। কারণ আলটিমেটলি তোমার যদি পরিশ্রমটা একটু বেশিও হয়, পরীক্ষার পরে তোমার জন্য এই আফসোসটা না থাকে ভাইয়া যে আমি হয়তোবা সূত্রগুলো পড়লে এই জিনিসটা পারতাম, হয়তোবা সূত্রটা পড়লে আজকে আমি রুয়েটে একজন স্টুডেন্ট হিসেবে গর্ব করে বুক ফুলায় বলতে পারতাম। তো এই আফসোসটা যেন না হয়, দ্যাটস আমি তোমাকে বলবো শর্ট সিলেবাসটা ভালো করে পড়ো, এবং অন্য যে জিনিসগুলো যেটা তোমার শর্ট সিলেবাসে নাই অবশ্যই ওই জিনিসটার সূত্রগুলো সম্পর্কে অ্যাটলিস্ট প্রাইমারি নলেজটা নিয়ে তারপর পরীক্ষার হলে যাও। ক্লিয়ার? আচ্ছা, এখানকার সবগুলো পয়েন্ট আমি কমপ্লিট করে ফেললাম। এখন আরেকটা পয়েন্ট সম্পর্কে যে আইডিয়াটা তোমাদের দেওয়া লাগবে সেটা হচ্ছে তোমাদের মেন্টাল হেলথ। অনেকে আছে এরকম যারা কিনা বুয়েটে পরীক্ষা দিয়েছিল, হয়তো চান্স পাওয়া আশা নিয়েছিল, তারা চান্স পায়নি, বা ঢাকা ভার্সিটিতে সেম ঘটনা ঘটছে। ভাই একটা কথা মনে রাখবা, ঢাকা ভার্সিটি বুয়েট এই দুইটা জিনিস তোমার জীবন থেকে একবার চলে গেছে, কোনোদিন আর ব্যাক আসবে না। তো যেই জিনিসটা কোনোদিন আর ব্যাক আসবে না ভাই, যেই ভালোবাসা একবার চলে গেছে তুমি ওইটাকে তো ভাই সারা জীবন চাইলে আর পাবা না। তাহলে ওইটা চেয়ে তুমি সামনের লাইফটাকে কেন নষ্ট করছো? তোমার সামনে একটা সুখ অপেক্ষা করতেছে, একটা সুখী জীবন তোমার অপেক্ষা করতেছে। ভাই এই সুখী জীবনটাকে ভাই কোনোভাবে মিস করা যাবে না। যত তাড়াতাড়ি পারো ভাই, কোরবানিতে দেখা যাচ্ছে 2-4 কেজি মাংস খায়ে তুমি বুয়েট ঢাকা ভার্সিটিকে জীবন থেকে ভাই আউট করে দাও, একদম সরাসরি ব্রেকআপ। ভাই এই জিনিস যদি তুমি মনে রাখো, সামনে 8 তারিখে তোমার যে এক্সামটা আছে না, এই এক্সামে তুমি যেই পরিমাণ মারাটা খাবা এটা তুমি কল্পনা করতে পারছো না। ঠিক আছে, শোক ভুলে যে ভাই নতুন শক্তি নিয়ে আবারও নতুন ভাবে স্টার্ট করো। কারণ আলটিমেটলি তোমার উপর তোমার ফ্যামিলি ডিপেন্ডেন্ট। ভাই তুমি যদি ফ্যামিলি একটা ছেলে হয়ে থাকো তাহলে কিন্তু ভাই ছেলে বা মেয়ে যেই হও না কেন, পুরো ফ্যামিলির রেসপন্সিবিলিটি কিন্তু ভাই তোমার উপরে আসতে চলেছে। দ্যাটস ওয়াই তুমি হতাশ হয়ে যাচ্ছ কোনো একটা জায়গায় চান্স পাওনি বলে, হতাশ হয়ে তুমি তোমার সামনের দিনের ক্যারিয়ারটাকে নষ্ট করলা, এটা কোনোভাবেই কিন্তু এক্সপেক্টেবল না। কুয়েট অনেক রেপুটেটেড ভার্সিটি, এখানে অনেক মানসম্মত পড়াশোনা হয়, তুমি এখানে এসে ক্যারিয়ারটাকে খুব ভালোভাবে ডেভেলপ করতে পারবা ভাইয়া। তার জন্য কি করতে হবে, আগের যে হিস্ট্রিগুলো আছে, আগের যে পুরোনো স্মৃতিগুলো হয়, পুরোনো ভালোবাসা, এটাকে ভাই জীবন থেকে একদম সরাই ফেলতে হবে। এটাকে জীবনে কোনোভাবে রাখা যাবে না। আমার কথাটাকে ভালো মতো মিলাই নিও। এখন কথা হচ্ছে আমি একটু গার্ডিয়ানদের নিয়ে কথা বলতে চাই। যেই স্টুডেন্টরা আমার এই ভিডিওটা দেখছো তারা এই পার্টটা একটু দয়া করে গার্ডিয়ানদেরকে বলে দেওয়া, উইথ রেসপেক্ট আমি তাদেরকে একটু বলতে চাই। সেটা হচ্ছে আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে একটু বোঝার ট্রাই করেন। কোনো স্টুডেন্টই কখনো 100% শিওরলি এটা বলতে পারে না যে আমার প্রিপারেশন খুবই ভালো আছে, আমি অ্যাডমিশন দিব, চান্স পেয়ে যাব। তার কারণ কি? তার কারণটা হচ্ছে অ্যাডমিশন টেস্ট হচ্ছে 1 ঘন্টার খেলা। এই 1 ঘন্টার খেলার মধ্যে কার খেলাটা ভালো হবে আর কে ইনজিউর্ড হবে এটা কিন্তু ভাই কোনোভাবে বলা যায় না। যদি বলা না যায় তাহলে আপনার ছেলে বা আপনার মেয়ে সে কোনো কারণে পরীক্ষায় চান্সটা পায়নি, তার মানে কিন্তু এটা না যে সে খারাপ স্টুডেন্ট। হয়তোবা পাশের আন্টি অনেক কথাবার্তা বলছে, হয়তোবা আপনার কোনো রিলেটিভ অনেক কথাবার্তা বলছে, আমি নিজেও স্টুডেন্ট, আমি খুব ভালো মতো বিষয়টাকে ফেস করি। কিন্তু আপনার এই সময় কি উচিত? আপনার উচিত পুরো দুনিয়া থেকে আপনার ছেলে মেয়েটাকে আলাদা করে একটা সুযোগ করে দেওয়া, যেন সামনের এক্সামটা সে ভালো মতো দিতে পারে।
দয়া করে তার ব্রেনের উপরে চাপটা বাড়াবেন না। আপনি যদি আপনার আপনার ছেলে বা মেয়ের ব্রেনের উপরে এখন চাপটা বাড়ান, আলটিমেটলি ঢাকা ভার্সিটিতে পরীক্ষা সে যতটুকু দিয়েছে, এই পরীক্ষা দেওয়ার আগে মাথার উপরে একটা চাপ থাকবে, যদি আমি পরীক্ষাটা ভালো দিতে না পারি আমার কি হবে। যে স্টুডেন্ট এই চিন্তা ভাবনা নিয়ে পরীক্ষা দিতে ঢুকতেছে যে যদি আমি চান্স না পাই আমার কি হবে, ধরে নেওয়া যায় সে পরীক্ষায় ভালো করতে পারবে না। কারণ অ্যাডমিশন টেস্টের ক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্টগুলোর একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে, যদি মাথাটা এবং মনটা একে অপরের সাথে কানেক্টেড না থাকে, দুটাই যদি সুস্থ না থাকে, আলটিমেটলি কোনোভাবেই কলম চলবে না। ঠিক আছে, তার জন্য মেন্টাল হেলথের কেয়ারটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আসসালামু আলাইকুম। এতদিন পর কারো যদি মনে হয়ে থাকে যে তার প্রিপারেশন নিতে কোনো সমস্যা আছে, তারা পার্সোনালি আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। নিচে ডিসক্রিপশনে আমার ফেসবুক আইডি লিঙ্ক দেওয়া আছে, আমার গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেই গ্রুপের মধ্যে আমার ফোন নাম্বার দেওয়া আছে। সবকিছু থেকেই তোমরা আমার সঙ্গে যোগাযোগ করতে পারো, এবং পার্সোনালি যদি কেউ চাও যে হ্যাঁ তারা আমার কাছ থেকে কোনো হেল্প নিবা বা আমার কাছ থেকে কোনো সাজেশন নিবা, কোনো কেয়ার নিবা এই লাস্টে একটা মাস, তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। থ্যাংক ইউ।